আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় নির্বাচনে মবের আশঙ্কা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। নির্বাচনে মবের আশঙ্কা আমরা গতকাল দেখেছি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রকাশ অনুষ্ঠানে এই ধরনের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আমি কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনা যাবার আগে। ৫ আগস্ট পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত, ২০.৭% সঙ্গে আওয়ামী লীগ জড়িত, এ ধরনের একটি কথা বলছে টিআইবি। এই ১৭ মাসে সারা দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত এবং ৭,০৮২ জন আহত হয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরের ৩৬ দিনে সারা দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা টিআইবির। আমি হুমায়রা নূরের কাছে জানতে চাই, আসলে এ ধরনের আশঙ্কা প্রকাশ করছে, আপনি কতটা যুক্তিযুক্ত মনে করেন বা কতটা মূলক মনে করেন যে আসলে? ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের যারা দেখছেন এবং আমার অত্যন্ত প্রিয় সহ-আলোচক শরীফ ভাই, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই যে টিআইবি যে রিপোর্টটা প্রকাশ করেছে, এইটা একদমই সময়োপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট প্রকাশ করেছে। যেই কথাটা ধরেন টিআইবির মতো একটা প্রতিষ্ঠান প্রকাশ করেছে বলে আজকে আমরা এটা নিয়ে একটা রেফারেন্স হিসেবে কথা বলতে পারছি। তার আগ পর্যন্ত সারা বছর দুঃখের কথা দেখেন, এগুলো নিয়ে গত ১.৫ বছর কথা বলছি। যদি ১.৫ বছর আগে বা এই ১.৫ বছর ধরে, প্রথমে তো আমি সরকারকে দোষারোপ করব অবশ্যই, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে খারাপ অবস্থা সেইটা নিয়ে যখন আমরা কথা বলেছি, তখন ওনারা যদি ন্যূনতম আমলে নিত, তাহলে কিন্তু আজকে বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই আলোচনায় বা এই শঙ্কায় পড়তে হতো না। আমরা একটা স্বাভাবিক নির্বাচন আশা করতে পারতাম। কিন্তু দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা বললেই সবাই ভাববে যে নির্বাচন কমিশন আর পুলিশ প্রশাসন সংস্কারের কথা বলছি। সংস্কারের কথাটা আর বলবোই না এখন, মানে আর এই নির্বাচনের আগে ভাবছি আর বলবোই না, দুঃখ লাগে। না, বলবেন, অবশ্যই বলবেন, আমরা চাই যে আপনারা বলবেন। কিন্তু দুঃখ লাগে, কারণ হচ্ছে বললে তো সেই কথাগুলো হাওয়ায় মিলিয়ে যায়। এখন দুইটা জিনিস জরুরি ছিল, যেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং এই যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো পুনরুদ্ধার করার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া। কারণ আমরা কিন্তু দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের, আমার দল ছাড়া, মানে জাতীয় নাগরিক পার্টি ছাড়া অন্য দুইটাই বড় দল, যেই দুই দলকেই আলোচনার মধ্যে আমরা এখন দেখছি, তাদের কাছে অস্ত্র উদ্ধার করা যাচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু এই খবর আসছে, তাই না? এইটা কিন্তু খুবই অ্যালার্মিং। কোনোটা ধরা পড়ছে, কোনোটা হয়তো পুলিশ ভয়ে ধরছেও না, কে ক্ষমতায় আসবে, কি হবে। ধরেন আজকে একটা জিনিস আমার কাছে অবাক লেগেছে, যে ঢাকায় গুলশানের একজন নির্বাচনী প্রার্থী, উনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে চাচ্ছিলেন, ওনার সাথে ওনার গানম্যান ছিল। নির্বাচন কমিশন তো কিছু কিছু প্রার্থীকে গানম্যান দিয়েছে, তো ওই গানম্যান নিয়ে গানসহ ক্যান্টনমেন্টে প্রবেশ করা যাবে না, এটাই হচ্ছে নিয়ম, এবং উনি সেই নিয়মটা মানতে রাজি ছিলেন না বলে উনি কিছু উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন অভিযোগ আকারে। জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের কথা বলছেন আপনি? জি, ডাক্তার খালেকুজ্জামান মুসা। তো উনি ওনার যে ইস্যুটা, সেইটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি উনার এই যে ধরেন দাবিটা, এইভাবে গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারবে কিনা, সেটার জন্য প্রায়র অ্যাপ্রুভাল লাগবে কিনা, সেটা আমি সমর্থন করি কিনা, আমি সেটা সমর্থন করছি না। ওনার অ্যাপ্রুভাল নিয়ে গানম্যান নিয়ে ওখানে ঢুকতে হবে, দ্যাটস দ্য প্রসেস, হি শুড কমপ্লাই উইথ দ্যাট। বাট কনসার্ন হচ্ছে এই পোস্টটা, এইটা নিয়ে একটা ফেসবুক পোস্ট আসলো, পুরো লাইভ ভিডিও না, একটা রেকর্ডেড ভিডিও, যেটা বডি ক্যাম দিয়ে ভিডিওটা করা হয়েছে, এবং সাংবাদিক জুলকারনাইন সাইর এই ভিডিওটা প্রকাশ করেছে। আমি একটু অবাক হলাম, ভাবলাম যে ধরেন যেই লোক নিয়ম ভঙ্গ করেছে সে তো অন্য 10টা রাজনীতিবিদের কাজই করেছে, কিন্তু যেই ভিডিওটা বিদেশে বসে একজন আল জাজিরার সাংবাদিক পরিচিত একজন ব্যক্তি প্রকাশ করলেন,
ওই ভিডিওটা তো একটা আর্মি পার্সনের বডি ক্যাম থেকে রেকর্ড করা, তাহলে উনি এটা কিভাবে পেলেন? মানে আমি ভাবতে পারছি না যে আমাদের নিরাপত্তা কোথায়, তাহলে আর্মি কার পারপাস সার্ভ করছে? এই আইন এরকম শৃঙ্খলা অনেক বাহিনী ভিডিও কিন্তু আমরা দেখেছি যেটি বাইরে চলে যায়, আমরা পাই না, আমরা জানি না। আপনি ঠিকই মানে বলেছেন। আপনি মিডিয়া ব্যক্তিত্ব হয়েও পান না, দেখেন অবস্থাটা। এই যে ধরেন বিভিন্ন জায়গার বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, কে কার পারপাস সার্ভ করছে, এবং প্রয়োজন অনুযায়ী সময় মতো ঠিক নির্বাচনের দিন কে গুম হয়ে যাবে, কে নাই হয়ে যাবে, আর কার ভোটাররা পৌঁছে যাবে এবং ব্যালট বাক্স কোথায় থেকে কোথায় চলে যাবে। নির্বাচনের দিন এই আশঙ্কা করছেন আপনি? 100%। আজকে যদি একটা আর্মির বডি ক্যামের ভিডিও যদি লিকড হয়ে যায়, তাহলে কালকে আপনার ব্যালট বক্স উল্টে পাল্টে যাবে, এটা কেউ ঠেকাইতে পারবেন না। এই বডি ক্যাম দিয়েও আপনি ঠেকাইতে পারবেন না। যেই বডি ক্যামের ভিডিও লিক হয়ে যায়, কার পারপাসে লিক হইলো, কার পারপাস সার্ভ করলো, কাকে ম্যালাইন করলো, কে অন্যায় করলো, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে এইটা কি আদৌ আপনার সেফটি এনশিওর করবে? এই বডি ক্যাম পরেই তো আপনি ব্যালট বাক্সটা উল্টাই দিবেন। জি, হুমায়রা নূরের কথা শুনছিলাম, তিনি খুব স্পষ্টভাবেই আশঙ্কা প্রকাশ করছিলেন যে ভোটের দিন কেউ এই ধরনের বড় ধরনের আশঙ্কা, সহিংসতা ঘটবে কিনা। আপনি কিভাবে দেখছেন আসলে মবের আশঙ্কা করা হচ্ছে কেন? মব নিয়ন্ত্রণ করা যায়নি, আমরা অনেকদিন ধরে কথা শুনছি, বা এই মবের সঙ্গে আসলে কারা জড়িত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, হুমায়রা আপাকেও শুভেচ্ছা। আমি কি হুমায়রা আপার কথা দিয়ে শুরু করব নাকি আপনার প্রশ্ন দিয়ে শুরু করব? আপনার আমি হুমায়রা আপার ইচ্ছা, কথা জি, দিয়ে শুরু অবশ্যই। করি। তিনি যে প্রশ্নটি তুলেছেন এটি যথেষ্ট শঙ্কা তৈরি করে। আমাদের সবথেকে সুশৃঙ্খল বাহিনী, সেখানে একজন পলিটিশিয়ান ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এবং সেনাবাহিনীর ক্ষেত্রে কতগুলো আইন মেনে চলতে হয়। আজ থেকে 10-12 দিন পরে যে ভদ্রলোক হয়তো এমপি হবেন, হয়তো মন্ত্রী হবেন, তিনি আইন মানতে চাইছেন না এবং তিনি এক ধরনের আচরণ, কথা, ওনারাই তো আইন প্রণেতা হবেন একসময়। হ্যাঁ, সেই কারণে আইন মানতে চাইছেন না। দ্বিতীয়ত, একটা বাহিনী সম্পর্কে রাস্তা চেটে পরিষ্কার করেন যে শব্দগুলো, এই শব্দগুলো আমি জানি না, মানে এই বাহিনীটার প্রতি এর আগে ইট খুলে নিয়ে আসবো, এই ধরনের যে বক্তব্যগুলো, সেগুলো সেই যে ক্ষোভ, একটা বাহিনীকে টার্গেট করা, সেখান থেকে আমরা বের হতে পারিনি। যদিও আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেনাবাহিনী। সেনাবাহিনীর মধ্যে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। যিনি সেনাবাহিনীর মানে শরীফ ভাই, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? নিরাপত্তার শৃঙ্খলার বিষয়ে? জি। ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট রোলটা তাদেরকে পালন করতে হবে, কারণ আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনীটা এখনও তার স্বাভাবিক জায়গায় ফেরত আসেনি। পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু আচরণের খুব একটা পরিবর্তন হয়নি। এবার আমি আসি সেনানিবাসের গেটে যে ঘটনাটি ঘটেছে, এবং এটি খুবই অ্যালার্মিং যে এই তথ্যটি কিভাবে তাদের কাছে গেল। আমি আপনাদের কাছে একটা পেপার কাটিং দিচ্ছি, জি, দর্শক যদি আপনি দেখাতে পারেন। এটি হচ্ছে অক্টোবর মাসের 14 তারিখে, 14ই অক্টোবর, আজকের পত্রিকা। কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তারা মিটিংয়ে কি বলেন সব রেকর্ড আমাদের কাছে আছে, জামাতের নায়েবে আমির। এবং বলা হয়েছিল সময় মতো এগুলি প্রকাশ করা হবে। ধরেন তাহলে ওটাই তো প্রশ্ন করছি, আমি ওই জায়গাটাই এই লিকগুলা কিভাবে হয় আমার এবং কার প্রশ্নটা কাছে হচ্ছে, যায়, কার পারপাস সার্ভ আমার করে, প্রশ্নটা সাধারণ হচ্ছে মানুষের যে নিরাপত্তা কোথায়? সব পক্ষই খেলার আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে আছি। আমি একটা অংশকে দেখছি, একটা অংশকে দেখছি না। এবং আজকে যেটা ফাঁস হয়েছে বা ভিডিওটা ছড়িয়ে পড়েছে, আমি দুটোকেই অন্যায় মনে করি। যে আচরণটা করা হয়েছে সেটাকে অন্যায় মনে করি, এবং এর ভেতর থেকে আপনি ক্ষমতায় গেলে আপনার আচরণটা কি হবে আমি মোটামুটি একটা ধারণা নিয়েছি। আর দ্বিতীয়ত, আমাদের যে বাহিনীগুলো বা আমাদের এই সব জায়গাগুলোতে যারা কাজ করেন, তাদের মধ্যে তাদের যে পেশাদারিত্বের অভাব আছে, এটিও পরিষ্কার। আর এটি আরও গুরুত্বপূর্ণ যে একটা রাজনৈতিক দল, উপদেষ্টারা কোথায় যান, উপদেষ্টারা কাদের সাথে বৈঠক করেন, সেই তথ্য তাদের কাছে আছে। একটা রাজনৈতিক দল, তার কি তাহলে প্যারালাল কোনো গোয়েন্দা সংস্থা আছে, অথবা সেখান থেকে কেউ দিয়েছেন? সুতরাং কোনোটাই আমাদের জন্য স্বস্তিদায়ক না। এবার আমি আসি
আপনি যে শঙ্কার কথা বলেছেন, এই শঙ্কাটা কারা প্রকাশ করেছে? টিআইবি। এবং টিআইবি হচ্ছে এই সরকারের সংস্কার কার্যক্রমের সব থেকে কাছে থেকে যারা দায়িত্ব পালন করেছে তার মধ্যে টিআইবি প্রতিষ্ঠান না, টিআইবির যিনি বাংলাদেশে দায়িত্বে আছেন ফোকাল পার্সন তিনি ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি একটা সংস্কার কমিশনের প্রধান ছিলেন, আবার সরকারের যে ঐক্যমত্য কমিশন তারও একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। সুতরাং তাদের যে আশঙ্কা এটাকে আমি কোনোভাবে উড়িয়ে দিব না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা যে টিম কাজ করেছেন, প্রধান উপদেষ্টার আশপাশে বসে যারা কাজ করেছেন, তাদের সবার ভাবনাগুলো একরকমের না। এখনও আমাদের প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসে একেবারে স্মরণীয় একটা নির্বাচন হবে। সেই নির্বাচনটা কি হবে ফলাফলকে ইন্ডিকেট করে তিনি বলছেন কিনা যে আপনারা অপ্রত্যাশিত একটা ফলাফল পাবেন, অথবা কে কে বিজয়ী হয়ে আসতে পারে এই তথ্যটি তার কাছে আছে সেটি তিনি আগে বলে দেন কিনা, এই অনেক রকমের প্রেডিকশন করা যায় এটাকে নিয়ে। কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের এই সময়কালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে 5 আগস্টের পরে স্বাভাবিক 15 বছর যে দলটা ক্ষমতায় ছিল তারা মানুষের উপরে নানা রকমের নির্যাতন করেছে, রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং সেই ক্ষতির বহিঃপ্রকাশ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটবে না, আমি অতটা সুশীল মানুষ নই। আমি মনে করি যে আওয়ামী লীগ যে পাপগুলো করেছে স্বাভাবিকভাবে সেই পাপের কতগুলো বহিঃপ্রকাশ ঘটবে। কিন্তু রাষ্ট্রের যে জায়গা থেকে একটা দায়িত্ব আছে, আমার যদি একজন স্বজন হত্যাকাণ্ডের শিকার হয়, আমি প্রথমে কি বলি? অবিলম্বে খুনির ফাঁসি দিতে হবে, বলি না? কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে কি ফাঁসি দেওয়া যায়? ফাঁসি দেওয়া যায় না। রাষ্ট্র কি করে? রাষ্ট্র অভিযুক্তকে গ্রেপ্তার করে, তারপরে কতগুলো প্রসিডিওর মেনটেন করে, আপা আইনজীবী আপা ভালো জানেন, তার ভেতর থেকে বিচারটা নিশ্চিত করে এবং এর ভিতর থেকে ভিকটিম ন্যায় বিচার পায়। আওয়ামী লীগ যে অন্যায়গুলো করেছে, হ্যাঁ, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। এবং এই কথাগুলো আমরা গত 1 বছর কখনো কখনো ভয়ে, মবের ভয়ে মিন করে বলতাম। এখন আওয়ামী লীগের ভোট যারা নিতে চাইছে তারা বেশ সরবভাবে বলছে আওয়ামী লীগের সবাই তো দায়ী না। কেউ বলছে মাফ করে দিয়েছি, কেউ বলছে অন্তত ভোট বর্গা দেন, আপা যখন আসবে, ভাই যখন আসবে তখন আবার আপনারা ফেরত নিয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি। আমার যেখানে আমি সেন্টার করতে চাই কথার, সেটি হলো যে আমাদের এখানে আমরা একটা বড় রকমের বিপদের মুখে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত সরকারের জায়গায় সরকার প্রত্যেকটা বিষয় নিয়ে পলিটিক্স করছে। আমি মাঝে মাঝে বলি রাজনীতি নিয়ে পলিটিক্স করে। আজকে র্যাবের নাম পরিবর্তন করেছে, পুলিশের পোশাক পরিবর্তন, এরপরে সরকার সিদ্ধান্ত নেবে র্যাবের পোশাক পরিবর্তন করা হবে এবং এর ভেতর থেকে ব্যবসা বের করা, একটা ব্যবসা এবং একজনকে 2 জন 5 জন মিলে ব্যবসা করা। আপনি গত 1 বছর পুলিশের যে ভঙ্গুর অবস্থা, তারপরেও কি পুলিশের খাসলত ঠিক করতে পেরেছেন? পারেননি। কোন কোন জায়গায় পুলিশ সংস্কারের জন্য একটা কমিশন হয়েছিল, সেই কমিশনের সমস্ত রিপোর্ট আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান এর আগে বলেছেন, আজ থেকে 7 দিন আগে, যে পুলিশ সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো ছিল সেই প্রস্তাব আপনি সব ফেলে দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য যে প্রস্তাব করা হয়েছিল সব আপনি ফেলে দিয়েছেন। তাহলে সংস্কারটা কি? সংস্কারটা হচ্ছে একটা সাইনবোর্ড। এই সাইনবোর্ডটাকে ব্যবহার করে আপনি বন্দর বিদেশিদেরকে দিচ্ছেন, এই সাইনবোর্ডটাকে ব্যবহার করে আপনি প্রতিরক্ষা চুক্তি করছেন, এই সাইনবোর্ড ব্যবহার করে আপনি বিদেশ থেকে যাদেরকে ডেকে নিয়ে এসেছেন তারা তাদেরকে হ্যাডম দেখাচ্ছেন, শক্তি দেখাচ্ছেন, তারা পাওয়ার এনজয় করছেন। 12 তারিখে নির্বাচন, 1 তারিখে এক উপদেষ্টা তিনি ফেব্রুয়ারির 1 তারিখে পরিবার সহ বিদেশে ঘুরতে গেছে, রিল্যাক্স মুডে আছেন তারা সবাই। আপনি বিস্তারিত বলছেন, মানে শেষ হবে না এগুলো বলতে গেলে, সময় কোলাবে না আমাদের। আপনার কাছে আমি আবারও আসবো। আমি হুমায়ুনের কাছে আসতে চাই। মবের ভয়ের কথা বলছিলেন শরীফ ভাই বেশ কয়েকবার, যে মবের ভয় আসলে আমরা দেখিনি এ পর্যন্ত কেউই, যে মব কারা আসলে কেউ স্বীকার করছেন না যে মব আসলে কারা, কোন পক্ষ থেকে মব করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় আসলে যে মব কারা? দুঃখজনক কি জানেন, এই যে অভ্যুত্থানের নেতৃত্ব যখন দিয়েছি তখন সবাই আমাদের ডাকে মাঠে নেমে এসছে। এটা একদিক দিয়ে পজিটিভ, এবং তার পরবর্তীতে যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার, সেইটাও আরেকটা নেগেটিভ ইস্যু।
এখন দীর্ঘ 17 বছর মানুষের জবান বন্ধ করে রাখতে হয়েছে, মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, নিজেদের দাবি পূরণের জায়গা ছিল না। প্রতিদিন এই সরকার আসার পরে যতগুলো মিছিল মিটিং হয়েছে, প্রেস ক্লাবের কাছে, বাসার কর্মস্থল, তো মানে হয়রানির কোনো শেষ নাই। যে যখন মানে আমি ওনাদেরকে ছোট করে বলছি না, ধরেন গৃহকর্মীদের যে পেশা সেইটাকে কিন্তু এখন স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাবনা এসছে, এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু ওনাদেরকে আপা ডাকবে নাকি বুয়া ডাকবে না সেটা নিয়েও আন্দোলন করেছে। এইটা তো এই সিভিল সোসাইটির, এটা স্বাভাবিকভাবেই ওনাদের এই সম্মানটুকু দেওয়া উচিত যে ওনারা কাজ করতে আসেন, আমরাও কোথাও না কোথাও কাজ করতে যাই, তাই না? তো ওনাদের যেই সম্মান, যে যেটা চায় তাকে সেটা দেওয়া উচিত। এখন ধরেন সবারই মনের চাপা কষ্ট, যেই দাবিগুলো, সেগুলো নিয়ে সবাই মাঠে নেমেছে, সবাই আন্দোলন করেছে, কেউ কেউ ভায়োলেন্ট হয়ে গিয়েছিল। দ্যাট ইজ ব্যাড। একটা সময় পর্যন্ত আমরা সেটা দেখেছি, তারপরে কিন্তু আমরা বলেছি যে আইন বহির্ভূতভাবে কোনোভাবে এই ধরনের কাজগুলো করা আমরা কোনোভাবে সমর্থন করি না। সবাই তো একই কথাই বলছেন, প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্বরা একই কথাই বলছেন, কিন্তু তারপরেও তো আমরা দেখছি, তারপরও আশঙ্কা করা হচ্ছে যে নির্বাচনে এটি হতে পারে। সেদিনও আমরা দেখতে পেলাম তৌহিদি জনতার ব্যানারে প্রথম আলো আর ডেইলি স্টারে আগুন দেওয়া হলো, এবং আমরা নিজে গিয়ে সেই যারা সংবাদ মাধ্যমের কর্মী তাদেরকে উদ্ধার করার কাজ করতে হলো সকাল পর্যন্ত। তো এইটা কিন্তু কেউ বলে না যে আমরা থামানোর চেষ্টা করেছি। যখন ওই যে ফজলুর রহমান স্যার, অ্যাডভোকেট ফজলুর রহমান স্যারকে যারা অপদস্থ করলো তার বিভিন্ন বক্তব্য নিয়ে, সেইটা নিয়ে যখন আজেবাজে গালিগালাজ করলো, ওইটা নিয়ে কিন্তু আমি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে উনি অন্যায় করে থাকলে উনার দলীয় ব্যবস্থা নিবে, আইন ব্যবস্থা নিবে। ইউ ক্যান নট ক্রিয়েট মব ইন ফ্রন্ট অফ হিজ হাউস, নট অ্যাট অল। এই যে জিনিসগুলো আমার ক্যাপাসিটিতে যতটুকু আছে, আমি যে বলছি, কে শুনছে বলেন তো? কিন্তু তারপরে কি করবে জানেন, মানে বিরোধী রাজনীতি যারা করে তারা কিন্তু, আমি চেষ্টা করি যে আরেকজন ভালো কাজ করেছে সেই ভালো কাজটুকু বলার, খারাপ করলে সেইটুকুও বলার, কারণ মানুষকে সচেতন হতে হবে। কিন্তু তারা করে কি, আমরা যেটা আমরা জোর গলায় বলছি, চেষ্টা করছি, সেটা যদি তারাও বলতো তাহলে এটা থামতো। তারা কি করে জানেন, তারা আমাদের উপর চাপায় দেয়, তখন মানুষ মজা পায় যায়। তো পরিচয়হীন, তো এদের পরিচয় দেওয়া লাগে না, তো কিছু করলেই তো দোষ এনসিপির উপর চাপবে, অসুবিধা কি, করলাম একটু, খারাপ কি? এইটা এখন ধরেন যেই ছেলেগুলো ট্রাফিক সিগন্যালে পুলিশের যখন মনোবল খারাপ অবস্থায় ছিল তখন তারা ট্রাফিক সিগন্যালে পাহারা দিচ্ছিল না, তারপরেও তাদেরকে পরের টেবিলে ফেরা উচিত ছিল। অথবা কেউ যদি পার্ট টাইম ট্রাফিকের কাজ করতে চাইতো তাদেরকে ট্রেন করা উচিত ছিল। পাশাপাশি যেই পুলিশদের মনোবলের ঘাটতি স্বাভাবিক কারণেই হয়েছে, তাদেরকেও একটা প্রপার কাউন্সেলিং দিয়ে তাদেরকে পুনরায় তাদের সততা এবং নৈতিকতা মেনটেইন করে কাজ করার জন্য তাদেরকে সেই কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে, ট্রেনিং এর প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল। সেটার কোনোটাই হয় নাই। তো নির্বাচনের সময়ে আসলে কারা সেই আসলে গোলযোগটা করতে পারে, বা আমরা গোলমাল শব্দটাও আমরা শুনেছি রাজনৈতিক নেতাদের মুখে। এখন আমাদের অবজারভেশন হচ্ছে যে সারা বছর টিআইবির রিপোর্টকে শরীফ ভাই একটু প্রশ্নবিদ্ধ করতে চাইলেন, কিন্তু আমি দেখেছি যে ওই যে আমি যে কথাটা বলে শুরু করেছিলাম, মনে আছে যে সারা বছর বলেছি কেউ শুনে নেয়, আজকে টিআইবির রিপোর্টটা এসছে দেখে রেফারেন্স হিসেবে বলতে পারছি। এখন এইটাতে একটা রেফারেন্সে পার্সেন্টেজ দেয়া, আর আপনি যদি চান আমি সারা বছরের পেপার পত্রিকায় থেকে শুরু করে সমস্ত গণমাধ্যমের পত্রিকার রেফারেন্স এক জায়গায় করে দিলে আপনি বুঝবেন যে এই পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি ট্রু সিনারিওই আসলে রিপ্রেজেন্ট করে। আপনি এটা ডিনাই করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না, যে এই পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর, এবং এইটা একটা স্পেসিফিক দলকে এখন দোষ না দিয়েও উপায় নাই। সারা বছর আমরা জানতে পারলাম যে উনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, এখন যিনি অ্যাকচুয়ালি চেয়ারপারসন, উনি দেশে আসলে সব নাকি ঠিক হয়ে যাবে। আমরা সত্যি বিশ্বাস করেছিলাম যে উনি দেশে আসলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু উনি দেশে আসার পরে উনার কিছু নেতাকর্মী এমন কাজ করছে যে ধরেন এই যে মানুষ সেই দিন শরীয়তপুরে মানুষ মেরে ফেললো, হাতে অস্ত্র নিয়ে মানুষকে ধাওয়া দেয়, মহিলাদেরকে যেখানে সেখানে অপদস্থ করছে। এটা নিয়ে উনারা কি করছে আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে উনি আসার পরে কিছু জায়গায় আমরা আশানুরূপভাবে দেখেছি যে উনি অনেক জায়গায় অনেকে আচরণগত কারণে ব্যবস্থা নিয়েছেন,
কিন্তু আবার কেউ কেউ মনে করছে যে উনি আসার পরে আরো বেশি অন্যায় করার মনে হয় লাইসেন্স পেয়ে গিয়েছে, যেটা খুবই অ্যালার্মিং। এটা উনাদের জন্য খারাপ, কারণ সাধারণ মানুষ কিন্তু সহিংস আচরণ দেখলে মানুষের উপরে, একটা দলের উপরে আস্থা হারায়। এইটা তাদেরকে হিসাব করা উচিত। আবার আরেক দিকে নিয়ম নীতি ভঙ্গ করাটাও অন্যায়, সেইটাও আসলে শৃঙ্খলা রাজনৈতিক দলের মধ্যে থাকতে হবে। সেটা আমার দল হোক, আপনার দল হোক, আর যার যেই দলই হোক। রাজনৈতিক দলে যখন শৃঙ্খলা থাকে না, তখন তাদের উপর মানুষ আস্থা রাখতে পারে না। এবং এই নির্বাচনে মব হওয়ার সম্ভাবনা খুবই প্রকট। কারণ যেই কথাটা বলছিলাম সেই কথাটাই আবার বলবো। না, আমি সেটাই যারা আসলে জানতে চাই নির্বাচন মানুষ যে এই কমিশনের- মবটা আসলে কারা করবে? এটি কি কোনো অদৃশ্য শক্তি? যারা দখলদার তারা করবে, স্পষ্ট এক কথায় উত্তর দিলাম। যারা দখলদার এই মবটা তারাই করবে। কারণ যখন শরীয়তপুরে এই 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 ঘটনাটা হয়, তখন পুলিশ কাদের প্রতিহত করেছে? যাদের হাতে অস্ত্র নাই তাদেরকে, যে আপনারা এই রাস্তা দিয়ে যায়েন না। এবং সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সুশীল, তারা বলছে যে কেন তাকে বাধা দেওয়া হইলো, তারপরেও সে গেল, তার এই দায় নিতে হবে এই হত্যাকাণ্ডের। অথচ দুঃখজনকভাবে এইটা আপনি স্বীকার করলেন না যে যারা অস্ত্র হাতে সহিংসতা করেছে তারা মোর ভালনারেবিলিটি ক্রিয়েট করেছে দেন যারা এইটার প্রতিবাদ করে, এই বৈষম্যর প্রতিবাদ করে তারা তাদের অধিকার, এই একই পথ ব্যবহার করার অধিকার নিশ্চিত করার জন্য রিভোল্ট করেছে। আপনি কোনোভাবেই, কোনো অবস্থাতেই অন্যায়ের বিরুদ্ধে আপনি আরেকটা অন্যায় এবং গুরুতর অন্যায় করতে পারেন না। এইটাকে আপনি বৈধতা দিলে আপনার আসলে আয়নায় চেহারা দেখা উচিত। যে একজনকে কুপিয়ে, অস্ত্র ব্যবহার করে কুপিয়ে মেরে ফেললো, একজনকে ফিজিক্যালি ভায়োলেন্ট অ্যাটিটিউড করলো একজনের প্রতি, আর আপনি বলছেন যে ও চেয়ার ছোড়াছুড়ি করেছে, চেয়ার দখল করেছে। দুইজনেই অন্যায় করেছে, কিন্তু কে বেশি অন্যায় করেছে সেটা আবার মানুষ হিসেব করে ফেলবে। তো এইটা হচ্ছে দখলদারিত্বে যখনই ভাগ পড়ে যাচ্ছে তখনই মানুষ ভায়োলেন্ট হয়ে উঠছে, এবং এটা একটা স্পেসিফিক দলের প্রতি আঙ্গুলগুলো বারবার উঠছে, কারণ তারা নিজের দলের মধ্যেই খুনাখুনি করে প্রায় 158 জন মানুষ খুন করে ফেলছে। বুঝছেন অবস্থাটা জি, কতটা আমরা- শোচনীয় এবং কতটা ভয়ঙ্কর এবং আপনার দুঃখজনক, বক্তব্য আমরা আশঙ্কাজনক। বুঝতে পারছি না। আপনি বলছিলেন যে যারা দখলদার তারাই আছে মবের ইকোবে। আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই এ পর্যায়ে। শরীফ ভাই, আরেকটি ইস্যু চলে এসেছে আমাদের সামনে। আমরা এক এক সময় এক একটা ইস্যু দেখি, নির্বাচনে তো আরো বেশি ইস্যু সামনে চলে আসে। আমি সেই ইস্যুটি একটু উল্লেখ করি, তারপরে আপনার কাছে জানতে চাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামীর আমিরের নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তা ভিন্ন খাতে প্রভাবিত করতেই জামায়াতের আমির নতুন করে স্বাধীনতার ঘোষক ইস্যু সামনে এনেছেন। মঙ্গলবার চট্টগ্রামে সমাবেশে জামায়াত আমির মন্তব্য করেন, ৭১-এ এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ উই রিভল্ট ঘোষণা করেন। শরীফ ভাই, হঠাৎ করে স্বাধীনতার ঘোষণা ইস্যুটি আবার কেন সামনে চলে আসছে? ধন্যবাদ। আমাদের পলিটিশিয়ানরা, তাদের একটা বড় অংশ কখন কোথায় কি বলা উচিত এটি ঠিক থাকে না তাদের, এবং কখনো কখনো অপ্রয়োজনীয় বিতর্কগুলো সামনে নিয়ে আসেন। যে মুহূর্তে আমাদের রাজনীতি, অর্থনীতিটা সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, এবং আপনি দেখেছেন গতকালকে কয়েকটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান নির্বাচিত সরকারের সামনে চ্যালেঞ্জগুলোর কথা বলেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এবং আমাদের প্রতিবেশী দেশ, তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে এবং গতকালকে সম্ভবত আজকে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে, যেখানে তারা অনেক দিক থেকে তারা সুবিধা পাবে। এই ধরনের সুবিধাটা আমরা কিভাবে এনশিওর করতে পারি, নির্বাচিত সরকার কিভাবে করতে পারে, এই আলোচনা না হয়ে আমরা এখন আলোচনা নিয়ে আসছি স্বাধীনতার ঘোষণা নিয়ে। তবে এটি মীমাংসিত বিষয়। কেন জামাতের আমির নিয়ে আসলেন, আমার কাছে দুই ধরনের ধারণা। একটা হচ্ছে যে গত কিছুদিন ধরে উনি বেশ কতগুলো জায়গায় বড় বড় ভুল করে তার দলের জন্য একটা নতুন নতুন বিতর্কের ফ্রন্ট ওপেন করে দিচ্ছেন। নারী ইস্যুতে এটি আকস্মিক না, তারা যে মনস্তত্ত্বটাকে ধারণ করে এবং প্রচার করে সেটা আমরা গত 1 বছর দেখেছি, তার আগেও দেখেছি। আপনার এখানেও আলোচনা হয়েছে নারীকে লাথি মারার থেকে শুরু করে নানা কাজে, মেলায় যাওয়া নারীকে অশ্লীলভাবে কথা বলা, বেগম রোকেয়াকে নিয়ে অশ্লীলভাবে কথা বলা, এই ঘটনাগুলো আমাদের এখানে আছে।
হঠাৎ করে আবার নতুন করে এলো এবং পরে জানা গেল যে এটি হ্যাক হয়েছে, হ্যাক হয়নি, নানা রকমের। এবং আমাদের খেয়াল করবেন যে একটা ভুল বা মিথ্যা এটি ঢাকার জন্য অনেকগুলো ভুল অথবা মিথ্যার আশ্রয় নিতে হয়। ইতিহাস বিষয়ক যে আলোচনাটা এই সময়কালে আপনি খেয়াল করে দেখবেন যে ইতিহাস চর্চাটা একটু কম, এবং তরুণ প্রজন্ম বা সাধারণ মানুষের মধ্যে তারা একটু প্রত্যাশা করছে যে আমি ইলেকশনের মধ্য থেকে একটা নিরাপদ দেশ আমি কিভাবে এনশিওর করতে পারি, একটা স্টেবল পরিবেশ কিভাবে এনশিওর করা যায়। হঠাৎ করে এই বক্তব্যটা নিয়ে আসার ভেতর থেকে এখন বিএনপি যদি এর কাউন্টার দিতে থাকে এবং বিএনপিকে ওই দিকে ঠেলে দেওয়ার ভেতর থেকে মানুষের মধ্যে আবার একটা ধারণা তৈরি করা যে দেখো বিএনপি আসলে ইতিহাস নিয়ে থাকতেছে, এটা বিএনপির জন্য একটা ফাঁদ হতে পারে। কারণ যার সম্পর্কে বলা হয়েছে কর্নেল অলি ওই মঞ্চে ছিলেন, কর্নেল অলি কখনোই নিজের স্বাধীনতার ঘোষক এটা দাবি করেননি। দ্বিতীয়ত, কর্নেল অলি হচ্ছে চট্টগ্রামের একমাত্র নেতা যিনি শুধুমাত্র জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কের কারণে বিএনপি ত্যাগ করে গেছেন আরও কতগুলো যুক্তি দিয়ে। বিএনপির সাথে কর্নেল অলির যে দূরত্ব তৈরি হয়েছে তার পুরোটাই হচ্ছে জামাতকে কেন্দ্র করে, জামাতকে ইস্যু করে। এবং কর্নেল অলি দল ভেঙে নতুন যে দল গঠন করেছেন তখন যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যগুলো গতকালকের মঞ্চে জামাতের আমির যে কথাগুলো বলেছেন তার সাথে অনেকগুলো জায়গায় সাংঘর্ষিক। আমরা এই অবস্থায় ইলেকশনের যে জায়গাটা আমি ওইখানে আসতে চাই, সরকার কি একটা ফেয়ার ইলেকশন চায়? আমার কাছে সেটি মনে হয় না। ভয়ের যে শাসন এটি কেন ফিরে আসবে? এটি ফিরে আসার জন্য জামাত অপেক্ষা করছে, বিএনপি অপেক্ষা করছে। আমাদের আগামী নির্বাচনে সবথেকে যে ইস্যুটাকে নিয়ে এখানে সংঘাত সহিংসতা বাড়বে এটা হলো জাল ভোট। এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ আমাদের ভোটারদের একটা বিরাট অংশ তার নিজ এলাকায় অনুপস্থিত থাকবেন, একটা রাজনৈতিক দলের অনুসারী যারা, আওয়ামী লীগের অনুসারী যারা, এবং চেষ্টা করা হবে ওই ভোটটা কাস্ট করার জন্য। নির্বাচনের জয় পরাজয় এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং যার যেখানে শক্তি আছে তিনি সেই শক্তি দিয়ে চেষ্টা করবেন এই ভোট ব্যাংকটা নিজের অনুকূলে নেওয়ার জন্য, অথবা তার কর্মীদেরকে দিয়ে এই ভোটটা যাতে তার দিকে বেশি আসে। আওয়ামী সেই সমর্থক কারণে যারা অনুপস্থিত থাকবেন তাদের ভোটগুলা জাল এটা হয়েছে বিভিন্ন জায়গায়, হওয়ার এটি কথা বলছেন আমাদের আপনি। ট্রেডিশনে আছে এটা। এবং নির্বাচন ধরেও অনেকের ম্যাটিকুলাস প্ল্যান আছে, কারো কারো এই প্রিপারেশনও আছে। বিএনপির মতো ওই যে চলে যাওয়ার পর, রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসার মতন অবস্থা সবার না। নভেম্বরের 10 তারিখে ভোটার মাইগ্রেশন এটি ক্লোজ হয়ে গেছে, তারা গত কয়েকদিন আগে গিয়ে বলছে কোথার থেকে এলো, এরা কারা, কোথার থেকে এলো, ওবায়দুল কাদেরের সেই বক্তব্যের মতো। তো কারো কারো প্রস্তুতি আছে, প্রিপারেশন আছে এই ভোটগুলোকে কিভাবে কাভার করা যায়। আমি যেটা মনে করি, সরকারের যে জায়গাগুলো আছে, পুলিশ প্রশাসন, শৃঙ্খলা বাহিনীকে সরকার নিজেই চায়নি যে তারা নিজের পায়ে দাঁড়াক। হবিগঞ্জের কথা মনে আছে? এই ঘটনার পরে পুলিশের মধ্যে যে ধরনের আত্মবিশ্বাসটা তৈরি হয়েছিল, আবার পুলিশ সেখান থেকে সরে গেছে। আপনি সন্ধ্যাবেলায় ধরলেন একজনকে, রাত্রেবেলায় আবার বিচারক খুঁজে বেড়াচ্ছেন, কারণ ভোর রাত্রে আদালত বসাতে চান জামিন দেওয়ার জন্য। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো মানুষের মনের মধ্যে সংশয় এবং শঙ্কা তৈরি করছে। সরকার চালাকি করছে। নুরুল হক নূরের উপরে আক্রমণ হয়েছিল সেপ্টেম্বর মাসের 2 তারিখে, বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছিল, এখন পর্যন্ত 15 দিনের জন্য এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। এই সরকার প্রথম থেকে পলিসি নিয়েছে দুটো। এক হচ্ছে মাঠে তার একটা বাহিনী থাকবে যারা ভিন্ন মত, ভিন্ন পরিচয় এটা নিয়ে যদি কেউ আসে তাদেরকে আক্রমণ করা হবে। এবং আক্রমণের মাত্রাটা দেখেছেন, আপনার অফিসের সামনে পোস্টার লাগানো আছে। এই যে টিআইবির কথা বললাম, ডক্টর ইফতেখারুজ্জামান সহ যারা গণ অভ্যুত্থানে পক্ষে দাঁড়িয়েছিল, আমাদের দেশের ইম্পর্টেন্ট লোকজন, নানা ধরনের পেশায় খুব নামকরা লোকজন, তাদের নামের পোস্টার আছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তারা রাষ্ট্রদ্রোহী। আপনি এখানকার সমাজটাকে বিভক্ত করে ফেলেছেন। জি, শরীফ ভাই আপনার কাছে আমি আবার আসবো। আপনি নির্বাচন নিয়ে একটি আশঙ্কার কথা বলছেন, সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না, এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো। গতকাল আপনারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন, আপনাদের কিছু অভিযোগ দিয়েছেন, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে।
দর্শক একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। বিরতিতে যাবার আগে হুমায়রা নূরের কাছে প্রশ্ন ছিল যে আপনারা কি কি অভিযোগ দিয়েছেন আসলে, বা আশ্বস্ত হতে পারছেন না কেন এখনো নির্বাচন কমিশনের প্রতি? তারা বলছে যে আমরা আপনাদের দাবিগুলো দেখব, অভিযোগগুলো দেখব, আশ্বাস দেওয়া হচ্ছে, তারপরেও আশ্বাসের জায়গাটাতে ঘাটতি রয়ে গেছে। আমরা নির্বাচন কমিশনে গতকাল গিয়েছিলাম এবং ওনারা যেটা চেয়েছেন সেটা হচ্ছে আইন অনুযায়ী আমরা কোর্টে বা থানায় যেভাবে অভিযোগ করি, যে টাইম অ্যান্ড প্লেস, অভিযোগের মানে যে ঘটনাস্থল, অভিযুক্ত কারা, তাদের ডিটেইল, প্রমাণ, এগুলো সব সহ দিতে ওনারা অনুরোধ করেছেন। কিন্তু আমরা যেটা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি সেটা হচ্ছে যে এই যে এখন তো অনলাইনের যুগ, কোথায় কি হচ্ছে ইমিডিয়েটলি সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এখন ওনারা যদি স্বপ্রণোদিত হয়ে বা ওনারা নিজ উদ্যোগে প্রোঅ্যাক্টিভলি যদি কিছু জিনিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা না করেন, প্রত্যেকবারই যদি আমার সাথে একটা ঘটনা হয়েছে আমি অভিযোগ করব গিয়ে, বা আমি বিরোধী প্রার্থীর বিরুদ্ধে একটা কিছু করেছি, উনি যে অভিযোগ করবেন এই অফিসিয়ালি, এই জন্য যদি ওনারা বসে থাকেন তাহলে তো ভয়ঙ্কর অবস্থা হবে। কারণ একই দিনে ৩০০টা আসনে নির্বাচন হতে যাচ্ছে এবং বহু কেন্দ্র, তাহলে ওনারা এতগুলা অভিযোগ একই সময় কিভাবে হ্যান্ডেল করবেন? তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনাদের হয়তো সদিচ্ছা আছে কিন্তু ক্যাপাসিটির অভাব আছে। ইভেন এআই রিলেটেড যে ইস্যুগুলো, যে মিথ্যা ফটোকার্ড বানানো, ভুয়া খবর ছড়ানো, এইটা নিয়েও আমরা ওনাদেরকে বলছি। ওনারা বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সংস্থাগুলো আছে ওনাদের সাথে যোগাযোগ করছে। স্পষ্টত আমাদের কয়েকটা অভিযোগ ছিল, সেই অভিযোগ নিয়ে আমরা ওনাদের কাছে গিয়েছি। ধরেন ছোট একটা সবচেয়ে ছোট ঘটনাটা যদি বলি, সেটা হচ্ছে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আপনি নির্দিষ্ট সংখ্যক বিলবোর্ড লাগাতে পারবেন। এখন ধরেন আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, আমাদের তো টাকা নেই, আপনি আজকে কিছু টাকা দিলে আমি একটা বিলবোর্ড বানায় ঝুলে দিচ্ছি, এরকম অবস্থা আমাদের। তো এখন আমার বিলবোর্ড ছিঁড়ে ফেলতেছে, আর যার 20টা বিলবোর্ড বানানোর কথা সে মিনিমাম 200টা বিলবোর্ড বানিয়ে ফেলছে। এটা তো খালি চোখে দেখা যায়। আমি যে অভিযোগ করতে হবে কেন? আপনার মাঠে আইন শৃঙ্খলা বাহিনী নাই, এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী নাই, তারা কেন দেখছে না, ব্যবস্থা নিচ্ছে না কেন? নামায় ফেলেন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। একটা দুইটা যদি আপনি অ্যাকশন নেন তাহলে তো সবাই এমনি ঠিক হয়ে যায়, কিন্তু আপনি তো অ্যাকশন নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? এটা কি মনে হয় আপনার কাছে, আপনাদের কাছে কি মনে হয়, বা এনসিবির কি? এই যে ধরেন কে ক্ষমতায় আসবে, এই ভাইবটার ভয়ে অনেকেই এখন চাইলেও অনেক অ্যাকশন নিতে পারে না। এই যে আমাকে যে বলা হচ্ছে যে আমি অভিযোগ নিয়ে গেলে তারপরে ব্যবস্থা নিবে, এটা তো হওয়ার কথা না। তাহলে লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা বলা হচ্ছে, তাদের নিজস্ব যে দায়িত্ব, নিয়ম ভঙ্গের যেই ইস্যু, সেটা তারা স্বপ্রণোদিত হয়ে নিজে থেকে করবে। কিন্তু সেটা তারা না করে তারা ধরেন আমি কয়বার যাব, আমি কি এই দৌড়াদৌড়ি করব নাকি আমি নির্বাচনী কাজ করব, তাহলে তারা কি করছে, তাদের কাজটা কি? এইটা হচ্ছে না। তাহলে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তো প্রশ্ন ওঠে। অফকোর্স লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা নিয়ে আর ওই যে বললে ওই ওই কান্না বাতাসে হাওয়ায় মিলিয়ে যায়। ধরেন নির্বাচনী কোনো ইস্যু নিয়ে যখন অভিযোগ করতে হবে, সেটা প্রত্যেকটা আসনের জন্যই অভিযোগ কেন্দ্র আছে, এটা নাকি সাধারণ মানুষ সবাই জানে না, কিন্তু প্রার্থীরা তো জানে। নির্বাচনের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছেন যে 100% আশঙ্কা প্রকাশ করছি, কারণ নির্বাচন কমিশনের সদিচ্ছা আছে কি নাই সেইটার চেয়ে বড় কথা হচ্ছে সক্ষমতা নাই। এক কথায় উত্তর, সক্ষমতাটা একেবারেই নাই। এবং এইটা তারা মুখে স্বীকার করুক আর না করুক, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীও তাদের কন্ট্রোলে নাই। আমি আমাদের অভিযোগের আরেকটা পার্ট বলে আপনাকে শোনাই। ধরেন হাতিয়াতে বারংবার এই 30 তারিখ ফেরি উদ্বোধনের ঘটনা নিয়ে খুনাখুনি মারামারি হয়েছে। এই ঘটনার আগেই কারা কারা সহিংসতা করার চেষ্টা করছে এবং দেশি অস্ত্রশস্ত্র, বিদেশি অস্ত্রশস্ত্র, অগ্নেয়াস্ত্র নিয়ে রেডি হচ্ছে, সেটার একটা তালিকা সহ ওই হাতিয়া এলাকার যে আমাদের প্রার্থী, উনি অভিযোগ আকারে নির্বাচন কমিশনের যেই নির্দিষ্ট অভিযোগের স্থান সেখানে জমা দিয়েছেন। তার মানে কি উনি প্রায়র ইনফর্ম করেছেন, কিন্তু তারা এইটার কোনো ইমিডিয়েট অ্যাকশন তো দূরে থাক, কোনো অ্যাকশনই নেয় নাই। এবং পরবর্তীতে এই যে খুনাখুনি মারামারি হইল হাতিয়াতে, সেইটাতে দেখা গেছে এবং ভিডিও ফুটেজ আছে যে
যারা এই খুনাখুনিতে অংশগ্রহণ করেছে এরা তারাই যাদের নামের লিস্ট করে দেয়া হয়েছিল। তাহলে বুঝেন তাহলে অবস্থাটা। এত না আপনাদের আইন শৃঙ্খলা অভিযোগ, বাহিনীর জি। কোনো ভূমিকা আছে না নির্বাচন কমিশনের ভূমিকা আছে, তাহলে তারা কাকে সার্ভ করছে? নির্বাচন কি সুষ্ঠু হবে? জি, আপনাদের কথায় একটি জিনিস স্পষ্ট যে আসলে নির্বাচন কমিশনের একটি পক্ষপাতিত্বের কথা বলছেন বা কোনো একদিকে হেলে পড়েছে, এই কথাগুলো আমরা রোজই শুনছি। তাহলে আসলে আপনারা নির্বাচন করছেন কোন আশ্বাসের ভিত্তিতে? এই যে ধরেন আজকে আপনার সাথে কথা বলতে আসলাম, কষ্টের কথাগুলো শেয়ার করলাম, অনিয়ম অসঙ্গতির কথাগুলো শেয়ার করলাম। আমরা আশা করছি যে শেষ পর্যন্ত হলেও এইটুকু প্রতিবাদের মুখে বা এইটুকু আশঙ্কার কথা বা দাবির মুখে হলেও এই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছেলে মেয়েদের মুখে এইটুকু ন্যায্য দাবি আপনারা মেনে নেন যে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দেন। আপনারা যেই ক্ষমতায় যান, আমাদের কোনো দুঃখ নাই। আমরা এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার অবস্থানেও নাই, ক্ষমতায় আমরা যাচ্ছিও না। আমরা 30টা আসনে নির্বাচন করছি, সরকার আমরা গঠন করব না, তাই না? আমরা জোটে গিয়েছি, এটা নিয়ে হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনার জোট তো যেতে পারে, কিন্তু আমার তো একটা কিন্তু রাজনৈতিক আপনারা তো দল আসলে হিসেবে মানে আলাদা আদায় রাজনীতি করেন, আছে। আদায় আমরা যেটি আপনাদের কাছে সবসময় প্রত্যাশা থাকে যে আপনারা তরুণ রাজনীতিতে এসেছেন, মানে আপনারা কোনো কিছু দাবিটা আদায় করে নেবেন যে না এই জিনিসটি যেন কোনো ব্যত্যয় না হয়, এই জিনিসটি নিশ্চয়তা দিতেই হবে, সেই জায়গাটি এই আপনাদেরকে জায়গাটা- দেখছি না। এই জায়গাটা নিয়ে আমরা শক্ত করে প্রতিদিন বলছি। এখন শক্ত করে বললে বলে বলে ব্যবহার খারাপ করতেছে। আইন নিয়মতান্ত্রিকভাবে যখন অভিযোগ করি তখন তখন ঘুমিয়ে থাকছে। করবোটা কি বলেন? আপনাদের এখানে এসে বললে আরেকজনে বলে ন্যারেটিভ ক্রিয়েট করতেছে, মানে যেইটাই বলি সেটারই একটা উল্টা কথা আছে। কিন্তু আমরা আসলে এই কথাটাই বিশ্বাস করতেছি না, আমরা এখন অ্যাকশন দেখতে চাই। এবং এই সেটি অ্যাকশন আমরা যদি প্রপারলি না নেওয়া হয় এবং নির্বাচনের দিন যদি কেউ কারো পকেটে ঢুকে যায়, এটা যদি প্রমাণ হয়, আবার আমরা মাঠে নামবো। সরকার যেই গঠন করুক, অনিয়ম করে সরকার গঠন যদি করতে চায় কেউ, তাকে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে ফেস করতে হবে। এটা তারা যেন মাথায় রাখে। অনিয়ম করে যদি কেউ সরকার গঠন করে আপনার বক্তব্য অনুযায়ী, তাহলে আপনারা কি সেটা মেনে নিয়েই চলতে থাকবেন? আমরা তো কোনোভাবেই মানবো না, বললাম তো আমাদেরকে ফেস করতে হবে, আমাদেরকে ফেস করতেই হবে। আমরা থামবো না, আর আমরা বলা শুরু করেছি, আমরা বলতেই থাকবো। যেখানে অন্যায় দেখবো, যেখানে অসঙ্গতি দেখবো, সেখানেই আমরা প্রশ্ন করব, সেখানে কথা বলতে থাকবো। এবং কথা বললে যদি কেউ আপনাদের জোটের কোনো পক্ষ থেকে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই সেটা বলবো। জোটের কোনো প্রার্থী যদি অসঙ্গতির ঘটনা, এই যে আমি যখন কথা বলা শুরু করেছিলাম, দেখেন একজন প্রার্থীর বিষয়ে কথা উঠছিল, আমি নিজেই তো তুলেছি যে উনার ওই জায়গায় অস্ত্র নিয়ে ঢুকার নিয়ম নেই, উনি এটা ঢুকছেন, উনার পারমিশন প্রায়র অ্যাপ্রুভাল নিতে হতো, সেটা তো আমি বলেছি, বলবো না কেন? আমার দাবি হচ্ছে সমস্ত রাজনৈতিক দল নিয়ম মেনে রাজনীতিটা করবে, নিয়ম মেনে নির্বাচনটা অংশগ্রহণ করবে, এইটাই আমার দাবি। আমি তো কারো পকেটে ঢুকে যাব না। জি, আমরা শুনছিলাম হুমায়রা বলছিলেন যে তিনি কারো পকেটে ঢুকে যেতে চান না। শরীফ ভাই, নির্বাচনের হাতে গোনার মাত্র কয়েকদিন আছে, এখনো নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এই ধরনের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এটা শেষ দিন পর্যন্ত কি এটা চলতে থাকবে নাকি এটি বন্ধ হয়ে যাবে? ধন্যবাদ। আমি চাইলে হুমায়রা আপার সাথে একটা ঝগড়ায় লাগাতে পারি, কিন্তু সেটা লাগাবো না। তবে আমি যেটা বলতে চাই, আমাদের সুযোগগুলো এই সরকারের কারণে, সরকারের দায়িত্বহীনতা, ভিন্ন এজেন্ডার কারণে হাতছাড়া হয়ে গেছে। নির্বাচন নিয়ে আপা বললেন যে কারা ক্ষমতায় আসবে জানি না, তবে তাদের 2-3 জন মন্ত্রী হবে, এটি কিন্তু আমরা শুনেছি, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন। একটু বিরক্ত করি ভাই, ধরেন আমার অবজারভেশন হচ্ছে, যখন প্রধান উপদেষ্টা যতবার আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বক্তব্য দিয়েছেন, ততবার এটা আমাদের জন্য আরো খারাপ হয়েছে। আচ্ছা। উনি আমাদের কোনো সুযোগ মন্ত্রী না, দেয় নাই। প্রধানমন্ত্রী, ভবিষ্যতের প্রধানমন্ত্রীও ভবিষ্যৎ কথা প্রধানমন্ত্রীর বলেছেন, কথা শুধু বলেছেন। মন্ত্রী না। ধরেন উনি আমাদের শুভাকাঙ্ক্ষী আমি জানি না হিসেবে তাহলে উনি কথা রাখেন না কেন কথা দিয়ে, বা উনি উনার ব্যক্তিগত আশা ব্যক্ত করেছেন, কিন্তু আমরা এটার কারণে বরং ব্যাকলেশ এই জায়গাগুলোতে হয়েছে। ওনার যে পজিশন, সেই পজিশন থেকে এটা সঠিক নয়, এগুলো ভিন্ন ভিন্ন বার্তা যায়। খুলনায় সাংবাদিক মানিক শাহ হত্যাকাণ্ডের পর সেখানকার সাংবাদিকরা একটা ব্যানার টানিয়েছিল খুলনা প্রেস ক্লাবের সামনে। ব্যানারটার ভাষা ছিল, বিচার পাই না তাই বিচার চাই না। আমাদের এখানে গত 1 বছর অসংখ্য পরিবার, অসংখ্য মানুষ সরকারের নীরবতার কারণে নির্যাতিত হয়ে বিচার চায় না, কারণ তারা ধরে নিয়েছে এই মবের পৃষ্ঠপোষক হচ্ছে এই সরকার। প্রথম আলো, ডেইলি স্টার, আপনি সরকারের নাটকগুলো দেখেন, ঘটনা ঘটার পর
আমাদের উপদেষ্টারা সব ছুটে এলেন, সেই ঘটনার কোনো অগ্রগতি আছে? কয়জনকে গ্রেপ্তার করেছে, তারপর থেমে গেছে। সরকার অপেক্ষায় থাকে এই কৌশলটা ভালো, কোনো ঘটনাটাকে আড়াল করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য, মানুষের দৃষ্টির আড়ালে নিয়ে যাওয়ার জন্য একটা দুর্দান্ত কৌশল এই সরকার জানে, সেটি হলো একটা তদন্ত কমিটি গঠন করে দিব এবং তাৎক্ষণিকভাবে কতগুলো রিয়াকশান দেখাবো। এবং তারা জানে যে এগুলোর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে না। আমি এই যে নূরের কথা বললাম, নূরের হত্যা প্রচেষ্টায় আপনার খেয়াল আছে বাংলাদেশ কেঁপে উঠেছিল, তদন্ত কমিটি হলো, একজনকেও ধরল না। কয়েকদিন আগের কারণটা কথা, কি? ভোলার কথা। কারণটা কি? কারণটা হচ্ছে এই সরকারের একটা পলিটিক্স আছে, এই সরকারের নিজস্ব একটা পলিটিক্স আছে। এবং আমি সংশয় প্রকাশ করি কি জানেন, আমাদের প্রধান উপদেষ্টার শেষ খেলাটা, নির্বাচন নিয়ে শেষ খেলাটা খেলবেন। কি খেলবেন আমি জানি না। কি খেলাটা আমি জানি না, আসলে তবে আমার ধারণা, জানেন না, কিন্তু আমার একটা ধারণা, খেলার আমার কথা যেহেতু ধারণা যে বলছেন আপনি, তাদের হাতে, নিশ্চয়ই আপনি খেয়াল করে দেখেন, আপনি খেয়াল করে দেখেন, নির্বাচনের সময় সব থেকে গুরুত্বপূর্ণ এজেন্সি কোনটা? ইলেকশন কমিশন, তাই তো? অবশ্যই। আপনি ইলেকশন কমিশনের সচিব, হার্ট, কমিশনের হার্ট তো সচিব, আপনি তাকে কেন বিমানের ডিরেক্টর করতে গেলেন? এর ভেতর থেকে আপনি কোনো কিছুর দিকে গুরুত্বটা দিচ্ছেন না, অথবা আপনার ভেতরে অন্য কোনো একটা পারপাস আছে, সেটিকে আপনি জাস্ট অপেক্ষা করছেন কখন সেটা শেষ হবে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, এই যে সে যেটা বলল, তারা সরকারকে সহযোগিতা করেছে না। বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি সরকারকে সহযোগিতা করেনি? সরকার সহযোগিতা চেয়ে পায় নাই। আপনি একটা দলের কথা বলেন তো, যে এই দলটা, এই যে তারা যে সমালোচনা করে, তাদের প্রতিপক্ষ বিএনপি, তাই তো? তাদের তো বিএনপির খারাপ হলে তাদের তো খুশি হওয়ার কথা, কিন্তু তারা বিএনপির সমালোচনা করছে। সরকারের যে সমালোচনাটা, তারপরেও কিন্তু আপনি খেয়াল করবেন, বিএনপির সমালোচনা করে, তার প্রতিদ্বন্দ্বী হওয়ার পরও সরকারের সমালোচনা সেভাবে করে না। সরকার মনে কষ্ট পাইতে পারে, অথবা অভিমান কি করতে পারে। বললেন শরীফ ভাই, সারা বছরই তো সরকারকে দোষারোপ দিলাম। ততটা না। সরকারের আমরা যেভাবে দেখি, আমাদের দৃষ্টির সাথে আপনাদের হয়তো নানা কারণে হয়তো মিলবে না, তারপরেও সরকারকে সরকারের যে ধরেন, সহযোগিতা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে যেই শক্ত ভাষায় বলছি যে উনার লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত, এটা কেন শুনলেন না শরীফ ভাই? খুব দুঃখ পাইলাম। শুনেছি, কিন্তু বা হয়তো এটা বিশ্বাস করতে চান না হয়তো। হ্যাঁ, অনেক সময় যে এই যে মনে হয় স্নেহ এটাই ভালোবাসা, সমস্যা। ওই যে বললাম না, অথবা মপ করে একজন কিন্তু দোষ পড়ে আমাদের। আমরা যতই বলি ওটা কেউ শুনে না, আমাদের কেউ শুনে না, কারণ দোষটা আমাদের উপর চাপানোটা সহজ। আমরা একটা বিপদের মুখে দাঁড়িয়ে আছি। এই নির্বাচনটা যদি পাবলিকের অভিমতের রিয়েল প্রতিফলনটা না হয়, আজকে যে প্রধান যে দুটো পক্ষ, বিএনপি এবং জামাত, তারা পরস্পরকে যেভাবে দেখে নেওয়ার, বুঝিয়ে দেওয়ার হুমকিগুলো দিচ্ছে, এর ভেতর থেকে মানুষের মনের মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে। এবং সরকারকে আমি তার যে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর ভেতর থেকে আমি দেখি তার একটা পক্ষে দাঁড়িয়ে গেছে। এবং সরকারের ভিতরে অনেকগুলো সরকার কাজ করছে, সরকারের প্রেস উইং, তাদের যে মাঝে মধ্যে তারা জানিয়ে দেয়, ওই একটা গল্প আছে যে তোমার বাড়ির মাতুব্বারকে, তো বলছে ওই রকমের স্পেশাল কোনো মাতুব্বার নাই, যখন যে চেতে তখন সে মাতুব্বার। তো আমাদের মাঝে মাঝে প্রেস উইং, এরা হচ্ছে মাতুব্বার। ইলেকশন কীভাবে হবে, ভোট কীভাবে গণনা করা হবে, এইটার দায়িত্ব তো তাদের না। এবং এইগুলোর ভেতর থেকে ভেতরে হয়তো পর্দার অন্তরালে কতগুলো এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে, দর কষাকষি হতে পারে, কিছু ডিজাইন হতে পারে, কখনো কখনো সেগুলো একটু আলো রশ্মির মতো আমাদের সামনে আসে। তা না হলে ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোট কিভাবে হবে না হবে সেটি বলা। ইলেকশন কমিশন জানে না, প্রেস উইং বলে দিল ভোট গণনা করতে দেরি হবে, এবং যখন সমালোচনা হলো তার পরের দিন, মজার ব্যাপারটা দেখেন, মানে আমাদেরকে তারা কতটা লেম্যান মনে করে। তার 2 দিন পরে ইলেকশন কমিশনের সচিব বললে হ্যাঁ ইলেকশনে আসলে ভোট গণনা করতে দেরিই হবে, কারণ তার আগে প্রেস উইং বলেছে, সমালোচনা হয়েছে, সেটিকে জাস্টিফাই করার জন্য 2 দিন পরে তাকে হাজির করা হলো এবং তার মুখ থেকে বলা হলো দেরি হবে। ঠিক তার পরের দিন ইলেকশন কমিশনের এক কমিশনার বলছে যে না, দেরি হওয়ার তো কোনো কারণ দেখি না। অর্থাৎ এরা এই যে তালগোল যে পাকাবে, এটা যে একটা প্ল্যান করে পাকানো উচিত। মানে আপনি যাই করেন না কেন একটু ভেবে চিন্তে তো করতে হবে। এদের যে কোনো সমন্বয় নাই, এরা যে মানুষকে ধোকা দিবে সেই ক্ষেত্রে যে কোনো সমন্বয় নাই, তার প্রমাণগুলো এটি হচ্ছে।
সরকার এগুলোকে আমি- আড়াল করে রাখতে পারছে জি, না। আমি শেষ করব, শেষ হয়ে গেছে একেবারে। আমি হুমায়রা নূরকে দিয়ে শেষ করতে চাই যে তালগোল পাকানোর কথা বলছিলেন শরীফ ভাই, আর একটি কথা বলছিলেন যে মাতব্বরি কে করছে, আপনাকে দিয়ে শেষ করতে চাই। যার যেটা কাজ তাকে সেটা করতে হবে। শরীফ ভাইয়ের কথাটা ভুল একদম না। আবার আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে যে ওনারা, আমরা যতই বলি ওনারা আমাদেরকে আসলে হয়তো আমাদের কর্মকাণ্ডকে ওনারা নেগেটিভ চোখে দেখে বা আমাদেরকে উঠতে দিতে চান না বলেই আমাদের অবস্থানগুলো ওনারা স্বীকার করতে চান না। তো এইটা আমি বিশ্বাস করতে চাই না আবার ঢালাওভাবে। আমি বিশ্বাস করতে চাই যে অন্যান্য রাজনৈতিক দলগুলো চায় যে একটা নতুন রাজনৈতিক দল হিসেবে এবং সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য, মানুষের জন্য একটা নতুন রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে এনসিপির জন্য ওনারা শুভকামনাই প্রকাশ করবেন। যেই জিনিসটা আশা রেখে যেতে চাই সেটা হচ্ছে, ধরেন এই নির্বাচন কমিশনের আন্ডারে এই মুহূর্তে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী আয়োজনে যারা যারা কাজ করছে সবাই, নির্বাচন কমিশন তার কাজটা সততার সাথে, নিষ্ঠার সাথে, উইথ ইফিসিয়েন্সি করবে। তাদের যদি লোকবলের অভাব হয়, আমার রাজনৈতিক দল থেকে নেওয়ার দরকার নাই। বহু জায়গায় বহু মানুষ আছে ট্রেন্ড, তাদেরকে দিয়ে কাজটা করাক। তাদের যদি ট্রেনিংয়ের অভাব হয়ে থাকে তাহলে তারা এই সময় নির্বাচন কেন দিল, সেটা আগে কেন স্পষ্ট করলো না, সেইটা এখন আর তারা এই কথা বলে পার পাইতে পারবে না। যেহেতু দায়িত্ব কাঁধে নিয়ে ফেলছে, সেই দায়িত্ব তাকে সুষ্ঠুভাবে পালন করতেই হবে। ধন্যবাদ। জি, আমি শেষ করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।